আবার ফিরে এলাম ডটের ডন গল্পে দ্বিতীয় ভাগ নিয়ে। গল্প পাঠের সায়ক বিমলের চরিত্রে দেবশঙ্কর এবং করালির চরিত্রে সায়ন। গল্পের সূত্রধার আমি পূজা। দ্বিতীয় ভাগ শুরু করার আগে একটু জেনে নিই এখনো অব্দি কি কি হয়েছে। এখনো অব্দি আমরা জেনেছি যে কুমারের ঠাকুরদাদা মারা যাওয়ার পর একটি বাক্স পাওয়া যায় এবং তার ভিতর একটি পকেট বই এবং মরার মাথার খুলি পাওয়া গেছে। খুলিতে খোদাই করা ছিল আসামের খাসিয়া পাহাড়ের একটি গুপ্ত জায়গার নকশার সংকেতক নম্বর। সেই খুলি কুমার বিমলের কাছে নিয়ে যায় এবং তারা ঠিক করে তারা দুজনেই যাবে আসামের খাসিয়া পাহাড়ের ডোপের বনের সন্ধানে। আর এদিকে করালি মুখুজ্জে ক্রমাগত সেই খুলি আর পকেট বইটি চুরি করার চেষ্টা করে চলেছে। আর বিমল এবং কুমার বুদ্ধি করে করালির চোখে ধুলো দিয়ে রানাঘাটে নিয়ে গেল। তারপর শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা ডোপের ধন দ্বিতীয় পর্ব। 3 দিন মামার বাড়িতে খুব আদরে কাটিয়ে মায়ের কাছ থেকে আমরা বিদায় নিলাম। মা কি আর সহজে আমাকে ছেড়ে দিতে চান? তবু তাকে আমরা যকেদন আর বিপদ আপদের কথা কিছুই বলিনি। তিনি শুধু জানতেন আমরা আসামে বেড়াতে যাচ্ছি। বাবা, আমার শিবরাতে সবজিটুকু তোমার হাতে সঁপে দিল, ওকে সাবধানে রেখো বাবা। ভয় কি মা? কুমার তো আর কচি খোকাটি নেই, তাই ওর জন্য তোমাকে কিছু ভাবতে হবে না। কুমারকে তুমি কোথাও একলা ছেড়ে দিও না, ও ভারী গোবিন্দ, কি করতে কি করে বসবে কিছু ঠিক নেই। ও যদি তোমার মতো শান্ত শিষ্ট হতো তাহলে আমার আর এত ভেবে উঠতেই হতো না। আচ্ছা মা, আমি তো সঙ্গে রইলাম। কুমার যাতে গর্তমি না করতে পারে সেদিকে আমি চোখ রাখবো। আমি মনে মনে হাসতে লাগলুম। মা ভাবছেন আমি গোয়ার গোবিন্দ আর বিমল শান্ত শিষ্ট। কিন্তু বিমল যে আমার চেয়ে কত বড় গোয়ার আর ডান পিঠে, মা যদি জানতেন। মায়ের পায়ের ধুলো মাথায় নিয়ে আমি, বিমল আর রামহরি দুর্গা বলে বেরিয়ে পড়লুম। বাঘা আমাদের পিছনে পিছনে আসতে লাগলো। কিন্তু স্টেশনে এসে রেলগাড়ি দেখেই বাঘা পিঠের তলায় লেজ গুজে একেবারে মুছে পড়ল। যাক, এবারে আর করালির ভয় নেই। সে হয়তো আসামে বসে নিজের হাত কামড়াচ্ছে আর আমাদের মুন্ডুপাত করছে। আসাম থেকে করালি এখন কলকাতায় ফিরেও থাকতে পারে। কলকাতায় কেন? সে এখন জমালয়ে গেল, আমার আপত্তি নেই। চলো গাড়িতে উঠে বসে যাক। অনেক রাতে গাড়ি সারা ঘাটে এসে দাঁড়ালো। সেই সময় পদ্মার উপর তখন সারার বিখ্যাত পুলটি তৈরি হয়নি, তাই সকলকেই গাড়ি থেকে নেমে স্টিমারে করে পদ্মার ওপারে যেতে হতো। আমাদেরও মালপত্র নিয়ে নেমে পড়তে হলো। আমি কখনো কলকাতার বাইরে যাইনি। স্টিমারে চড়ে চারদিকে দৃশ্য দেখে আমার যেন তাক লেগে গেল। কলকাতার গঙ্গার চেয়েও চওড়া নদী যে আছে পদ্মাকে দেখে প্রথম সেটা বুঝলুম। আকাশে চাঁদ উঠেছে, জ্যোৎস্না মেখে পদ্মা দুলে দুলে বেগে ছুটে চলেছে। রূপোর জল দিয়ে যেন তার ঢেউ তৈরি। মাঝে মাঝে সাদা ধপধপে বালির চর চোখের সামনে ভেসে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে, যেন স্বপ্নের মতো। আমার মনে হলো ওই নিরিবিলি বালুচরে হয়তো এতক্ষণ পরীরা খেলছিল। স্টিমারের গর্জন শুনে তারা ভয় পেয়ে উড়ে গেছে। খালাসিরা জল মাপছে আর চেঁচিয়ে চেঁচিয়ে বলছে। একদিকে নানা জাতের যাত্রী ভিড় করে বসে আছে, আরেকদিকে আলো ঝলমলে ডেকে সাহেব মেমরা খানা খাচ্ছে। হঠাৎ একটা লোক আর চোখে আমার দিকে তাকিয়ে আছে।
সঙ্গে চোখাচোখি হতেই সে হনহন করে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। স্টিমার ঘাটে এসে লাগলো। আমরা নেমে স্টেশনের দিকে চললুম। আসাম মেল তখন হোস হোস করে ধোঁয়া ছাড়ছিল। আমরাও তার পেটের ভেতর ঢুকে নিশ্চিন্ত হয়ে বসলুম। কামরার জানলার কাছে বসেছি। প্ল্যাটফর্মের ওপাশে দার্জিলিং এর যাত্রীদের ভিড়। সাহেব মেমরা বিছানা পাচ্ছিল, সেগুলো দেখতে দেখতে আমারও চোখ ঢুলে এলো। ঠিক তখনই আবার দেখলুম স্টিমারের সেই অচেনা লোকটা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আর চোখে আমাদের দিকেই তাকিয়ে আছে। এই বিমল, বিমল, ওই দেখো দেখো। আর দেখাশোনার কিছু নেই বুঝলে, চোখ বুঝে নাক ডাকিয়ে ঘুমোবার সময়। না দেখলে চলবে না। স্টিমার থেকে একটা লোক বরাবর আমাদের উপর নজর রেখেছে। এখনো সে দাঁড়িয়ে আছে, দেখো। শুনি বিমল এক লাফে জানলার কাছে এলো। হ্যাঁ, কই, কোথায়? হয়েছে এবার চো। কিন্তু লোকটা বুঝে গিয়েছিল আমরা তাকে লক্ষ্য করছি। সে তাড়াতাড়ি সরে গেল। তাই তো, কিন্তু তাহলে এ আবার কি? বলছি, এটা করালির জন্মই তো। করালি? কিন্তু কিন্তু সে কি করে জানবে আজ যে আমরা এখানে আছি? আমার কি মনে হয় জানো তো, হয়তো করালি আমাদের চালাকি ধরে ফেলেছে। সে জানতো আমরা 2-4 দিন পরেই আবার আসামে যাব। আসামে যেতে গেলে পথেই আসতে হবে। তা অসম্ভব নয় বটে। আচ্ছা আচ্ছা, একবার নেমেই দেখা যাক করালি এই গাড়ির কোনো কামরায় লুকিয়ে আছে কিনা। দাঁড়াও। গাড়ি যখন ছাড়ে ছাড়ে বিমল তখন ফিরে এলো। কি দেখলে? না, কিছুই না। প্রত্যেকটা কামরায় তন্ন তন্ন করে খুঁজেছি, করালি কোথাও নেই। বোধহয় আমি মিছিমিছি সন্দেহ করছি। বিমলের কথায় অনেকটা নিশ্চিন্ত হলো, যদিও মনের মধ্যে কেমন একটা খটকা লেগে রইল। বুঝলে কুমার, এই বেলা যতটা পারো ঘুমিয়ে নাও। আসামে একবার গিয়ে পড়লে হয়তো আমাদের আহার নিদ্রা একরকম ত্যাগ করতেই হবে। বিমল বেঞ্চের ওপর শটান লম্বা হলো। আমিও শুয়ে পড়লুম। সুখের বিষয়ে কামরায় আর কেউ ছিল না, সুতরাং ঘুমে আর ব্যাঘাত পড়বার ভয় নেই। আমরা খাসিয়া পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। সামনে বুদ্ধদেবের একটা পাথরের মূর্তি। গভীর রাত, আকাশে চাঁদ নেই, সবদিকে শুধু অন্ধকার। মাথার অনেক উপরে তারাগুলো টিপ টিপ করে চলছে। চারপাশের পাহাড়গুলোকে মনে হচ্ছে বিশাল কালো দানব প্রেতপুরীর পাহারাদার। চারদিক এত স্তব্ধ যে বুক ছ্যাঁক ছ্যাঁক করে। এই সেই বুদ্ধদেবের মূর্তি, এখানেই চোখের ধন আছে।
যেন খিলখিল করে হেসে উঠল। সে বিকট হাসির প্রতিধ্বনি পাহাড় টপকে অন্ধকারে মিলিয়ে গেল। আমি স্তম্ভিত। রামহরি ধুপ করে বসে পড়ল। বাঘা কিউ কিউ করে কাঁদতে লাগলো। কে কে আসলে? কে তুমি? আমি সাহস থাকে তো সামনে এসো। আমি তোমার সামনেই আছি। মিথ্যে কথা, সামনে খালি বুদ্ধদেবের মূর্তি আছে। আমাকে বুদ্ধদেব ভাবছো? আমি বুদ্ধদেবের পাথরের মূর্তি একটু একটু নড়তে লাগলো। তার দুটো চোখ ধক ধক করে জ্বলে উঠল। বেশ, দেখো তাহলে এই বন্দুকের গুলোতে কি হয়। খবরদার, তোমার গুলি লাগলে আমার গায়ের পাথর চটে যাবে। বন্দুক ছুড়লে তোমারই বিপদ হবে। হোক গে বিপদ, বিপদকে আমি ডরাই না। 1000 বছর ধরে আমি এখানে বসে আছি। তুমি কি চাও? গুপ্তধন। গুপ্তধন? তোমার মতো কত মানুষ এখানে মরেছে জানো? এই দেখো তাদের যখের চোখের আলোতে দেখলাম একদিকে মানুষের শুকনো হাড়ের বিশাল ঢিপি, হাজার হাজার হাড়। ও দেখে আমি ভয় পাই না, আমি গুপ্তধন চাই। আমি দেব না। দেবে না মানে? দিতেই হবে। না, আমি কিন্তু তাহলে গুলি করব। মূর্তির আগুন চোখ নিভে গেল। পর মুহূর্তে অন্ধকারের ভেতর পাহাড়ের মতো বিশাল ছায়া আমাদের দিকে লাফিয়ে এলো। বিমল, বিমল! আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখি রেলগাড়ির বেঞ্চ থেকে গড়িয়ে নিচে পড়ে গেছি, আর বিমল আমার মুখের উপর ঝুঁকে আছে। ভয় নেই কুমার, সে আজকাল পালিয়েছে। জক, জক আর নেই। জক? জকের কথা কি বলছো? আমি একটা বিদঘুটের স্বপ্ন দেখছিলাম। ও বাবা, আর গাড়ির ভিতরে যে কাণ্ডটা হয়ে গেল তা কিন্তু মোটেই স্বপ্ন না। হ্যাঁ? কি কাণ্ড? আরে একটা চোর এসেছিল। চোর? হ্যাঁ চোর। হঠাৎ ঘুম ভেঙে দেখি একটা লোক আমাদের ব্যাগ হাতড়াচ্ছে। আমি উঠে তার লগে এক ঘুষি বসিয়ে দিলাম। সে ঠিকরে তোমার গায়ে গিয়ে পড়লো, আর তুমি বেঞ্চির তলায় চিৎপাত। লোকটা আবার উঠে দাঁড়িয়ে জানলা দিয়ে এক ক্লাসে পালালো। চলন্ত ট্রেন থেকে লাফ মারলো? হ্যাঁ, কিন্তু ট্রেন তখন ধীরে চলছিল। কিছু চুরি গেছে? ওই মরার মাথাটা। কি? আর তুমি হাসছো? আসবো না কেন? চোরটা যে জাল মরার মাথা নিয়ে পালিয়েছে। চাল?
আমি জানতাম পথে এরকম বিপদ আসতে পারে, তাই কলকাতা থেকে আরেকটা মরার মাথা জোগাড় করেছিলাম, আর তার উপরে একই রকম অঙ্ক কেটে রেখেছিলাম। কিন্তু তার কিন্তু মানে একেবারে উল্টো। ব্যাগে ওই নকল খুলিটাই ছিল। ধন্যি তোমার বুদ্ধি। আসলটা কোথায়? ওটা এই ব্যাগের ভিতরেই লুকানো, চোরা কুঠুরিতে। কিন্তু বিমল, আমাদের পেছনে কোন শত্রু? এ নতুন কেউ নয়, এটা করালেরই কাজ। সে নিশ্চয়ই এই ট্রেনেই কোথাও লুকিয়ে আছে। ও বাবা, আবার করালি? এখন থেকে সাবধান হব, রামহরি আর বাবাকে কাছে রাখবো, আর একসঙ্গে সবাই একসাথে ঘুমালে চলবে না। কিন্তু করালি যখন জানবে যে জালকুড়ির মাথা নিয়েছে, তখন আবার আক্রমণ করবে তো। তাতে কি আছে, আমরাও প্রস্তুত। গাড়ি তখন ঊর্ধ্বশ্বাসে ছুটছে। চাঁদের আলোয় বন, জঙ্গল, মাঠ চোখের সামনে বায়োস্কোপের ছবির মতো ভেসে যাচ্ছে। আমার আর ঘুমাবার ভরসা হলো না। বাইরের দিকে চেয়ে বসে ভাবতে লাগলো, প্রতি মিনিটে গাড়ি আমাদের দেশ থেকে দূরে, আরো দূরে নিয়ে যাচ্ছে। কত অজানা বিপদ আমাদের মাথার উপর ঝুলছে। জানি না এই পথ দিয়ে এই জীবনে আর কখনো দেশে ফিরতে পারবো কিনা। আজ আমরা শ্রীহট্টে এসে পৌঁছেছি। কুমার, এই সেই শ্রীহট্ট। হ্যাঁ, এই হচ্ছে সেই কমলা লেবুর বিখ্যাত জন্মভূমি। কমলালেবু কিন্তু ঠিক শ্রীহট্ট শহরে জন্মায় না, তবে এখানকার যে প্রধান নদী সুরমা, সেই দিয়ে কিন্তু নৌকায় চড়ে কলকাতায় যায়। আর খালি কমলাই নয়, এই অঞ্চলে কিন্তু মধুও বিখ্যাত। আচ্ছা বিমল, এই অঞ্চলে আর কি কি পাওয়া যায়? এখানে অনেক কিছুই, যেমন আলু, কুমড়ো, আনারস, আখ, তেজপাতা, দালচিনি, লঙ্কা, আর হলো এখানকার পান। বুঝলে, পান আর সুপারির কথা শুনলে তুমি অবাক হবে। কেন কেন? কারণ এখানে বনের ভিতরেই সুপারি গাছ জড়িয়ে পানের লতা উঠে যায়। আর খাসিয়াদের একটা প্রিয় খাবার আছে, তার নাম হচ্ছে সফলাং। সফলাং? সে আবার কি? কেশুরের মতন একরকম মূল। সারাদিন আমরা শ্রীহট্টেই রইলাম। এখান থেকেই দূরে খাসিয়া পাহাড় দেখা যাচ্ছিল। তার বিশাল বুকের ভেতর না জানি কত রহস্য লুকিয়ে আছে। আমরা কি সত্যি জকের ধনের সন্ধান পাবো? এ তো আর কলকাতার কোনো বাড়ির ঠিকানা নয়। এই অশেষ পাহাড়, বন আর জঙ্গল, তার মধ্যে কোথায় লুকিয়ে আছে গুপ্তধন। এ পর্যন্ত করালি বা তার কোনো চরকে দেখতে পাইনি, তাই কিছুটা নিশ্চিন্ত হল। মনে হলো জাল মরার মাথা পেয়ে করালি বোধহয় নিশ্চিন্ত। এখন সে ভ্রমটা কিছুদিন থেকে থাকলেই আমাদের মঙ্গল। মাঝরাতে স্টিমারে চড়ে সুরমা নদী দিয়ে পরদিন সকালে ছাতকে পৌঁছলো। সুরমা শ্রীহট্টের প্রধান নদী। এই নদীপথেই বহু পণ্য দূর দূরান্তে যায়। ছাতক জায়গাটি মন্দ নয়। এখানে থানা, ডাক্তার, পোস্ট অফিস, বাজার সবই আছে। একটা ডাক বাংলো আছে। আমরা সেখানেই আশ্রয় নিলাম।
এই যে এখান থেকেই পিয়াই নদী দিয়ে নৌকা চড়ে ভোলাগঞ্জ যেতে হবে, তারপর কিছুটা হাঁটা, তারপর থাড়িয়াঘাট, সেখান থেকে পাথর বাঁধানো রাস্তা ধরে খাসিয়া পাহাড় উঠতে হবে। অনেক দখল, তাই আজ বিশ্রাম, কাল থেকে আসল যাত্রা শুরু হবে। ছাতক থেকে খাসিয়া পাহাড়ের দৃশ্য অপূর্ব। নীল রঙের প্রকাণ্ড মেঘের মতো দৃষ্টি সীমা জুড়ে ছড়িয়ে আছে। যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। আমি কেতাবে পাহাড়ের কথা পড়েছিলাম, কিন্তু চোখে কখনো দেখিনি। পাহাড় যে এত সুন্দর জানতাম না। আমার মনে হতে লাগলো খাসিয়া পাহাড় যেন আমায় ডাকছে। ইচ্ছে হচ্ছিল তখনই ছুটে তার কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়ি। সন্ধ্যের সময় খানিক গল্প গুজব করে আমরা শুয়ে পড়লুম। একটু শীতের আমেজ ছিল, লেপের ভিতর ঢুকে কি আরাম। ঘুমিয়ে নাও ভাই, বুঝলে, নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে নাও। কাল এমন সময় আমরা খাসিয়া পাহাড়ে, এত আরামের ঘুম আর হয়তো হবে না, তাই ঘুমিয়ে নাও। আমরা তো ঘুমাবো, কিন্তু পাহাড় দেবে কে ভাই? হ্যাঁ, সেই ব্যবস্থা আমি করে রেখেছি। দরজার বাইরে বারান্দায় রামহরি আর বাঘা শুয়ে আছে, আর তার উপর দরজা জানলা সব ভেতর দিয়ে বন্ধ। আমাদের উদ্বেগ দূর হলো। শত্রু দেখা নেই বটে, তবু সাবধান থাকাই ভালো। কারণ বিপদ অনেক সময় সামনে থেকে আসে না, অন্ধকারের আড়ালে চুপচাপ অপেক্ষা করে। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। উঠতে গিয়ে উঠতে পারলাম না। আমার বুকের ওপর কে যেন চেপে বসে আছে। বিমল, বিমল! খবরদার, চেঁচালেই টিপে মেরে ফেলবো। গলা ছাড়ো, গলা ছাড়ো, আমার দম বন্ধ হয়ে আসছে। আচ্ছা, কিন্তু আবার চেঁচালে মরবে। খুটখুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, ভূত না মানুষ কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ ঘরের অন্য কোণ থেকে ধস্তাধস্তির শব্দ। শম্ভু, ব্যাপারটা কি? বাবু, ছোড়া গায়ে দস্যির জোর, লাঠি দিয়ে ঠান্ডা করেছি। একেবারে শেষ? না, অজ্ঞান হয়েছে বোধ হয়। ফস করে দেশলাই চলল। বাতি চলে উঠতেই তাকে চিনতে পারলাম। স্টিমার আর স্টেশনে যে লোকটা আমাদের অনুসরণ করছিল। কি হে সাঙ্গাত, চিনতে পেরেছো? জখের থন আনতে যাবে? এখন কি হয় বলো দেখি। কি কি তোমরা? অত জানার দরকার নেই, আমাদের চাই তোমার ঠাকুরদার পকেট বই। মরার মাথা আমাদের কাছে আছে, এবার বলো পকেট বইটা কোথায়? এরা করালির লোক, এতে সন্দেহ রইল না। শিগগির বলো, নইলে এই ছোড়া দেখেছো? ওই ব্যাগে, ওই ব্যাগের ভেতরে আছে।
শম্ভু, ব্যাগটা খোল। চাবি তো বন্ধ। চাবি কোথায়? এই যে চাবি আমার কাছে। বিমল! সে এক লাফে উঠে দাঁড়িয়েছে, তার হাতে বন্দুক। খুব সাবধান, যে আর এক পা নড়বে তাকে গুলি করে কুকুরের মতন মেরে ফেলবো। হঠাৎ বাতিটা মাটিতে পড়ল, ঘর আবার অন্ধকার। সবকিছু মুহূর্তের মধ্যে উলটপালট হয়ে গেল। কুমার, আলোটা জ্বালো। কিন্তু ওরা যে ভয় নেই কুমার, তারা পালিয়েছে। বাবু, বাবু! রামহরি লণ্ঠন নিয়ে ঘরে ঢুকতেই দেখলাম ঘরে আমরা ছাড়া আর কেউ নেই। এই দেখো রক্তের দাগ, তার মানে গুলি লেগেছে কিন্তু মরেনি, অর্থাৎ পালিয়েছে। ব্যাপারটা কি বাবু? বুঝেছি। তার মানে আমরা যখন খেতে গিয়েছিলাম নিশ্চয়ই তখনই এরা খাটের নিচে লুকিয়েছিল। বিমল ভাই, তুমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলে। অজ্ঞান? না, অজ্ঞান হওয়ার স্রেফ ভান করছিল। ভাগ্যিস বন্দুকটা বিছানাতেই ছিল। এমন সময় বাঘা লেজ নাড়তে নাড়তে ঘরে ঢুকলো, তার মুখে রক্ত। ভয় ভয় পরীক্ষা করলো, না, ওর রক্ত নয়, শত্রুর রক্ত। সাবাস বাঘা, সাবাস! কিন্তু বিমল, এবার কি হবে? করালি তো আমাদের ছাড়বে না। কাল থেকে আমরা পাহাড়ের ভিতরে চলে যাব, সেখানে রক্ষা করবে কে? কে আবার? আমাদের এই হাত। শোনো কুমার, যে নিজেকে রক্ষা করতে পারে না তাকে বাঁচাবার সাধ্য কিন্তু কারণ নেই। তাই আজ থেকে ওই কিন্তু শব্দটা ভুলে যাও, বুঝেছো? ওটা ভীরুর কথা। বিমল জানলা খুলে দিল, আর আমি বাইরে তাকিয়ে দেখলাম চাঁদের আলোয় খাসিয়া পাহাড় স্বর্গের ছবির মতো দাঁড়িয়ে আছে। শিখরের পর শিখরের উপরে আলো, কোথাও আলো, কোথাও ছায়া, যেন পাশাপাশি হাসি আর অশ্রু। এমন করে কি দেখছো? স্বপ্ন। না, স্বপ্ন নয়, এ সত্য। আর এই স্বর্গের দরজায় এসে তুমি কি ফিরে যাবে? না বিমল, না, আমরা ফিরব না। যতক্ষণ পাই বা না পাই, আমি একবার ওখানে যেতে চাই। কাল আমরা ওখানেই যাব। তাই আজ আর কথা নয়, এসো এসো, এবার একটু নাক ডাকিয়ে ঘুমানো যাক। বলেই সে বন্দুক পাশে নিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তার নাকের গর্জন শুরু হলো। এই মানুষটাই একটু আগে মৃত্যুর মুখে দাঁড়িয়েছিল, তবু যেন কিছুই হয়নি। বিমলের সাহস থেকে আমারও সব ভয় কেটে গেল। খাসিয়া পাহাড়, চকের ধন আর অজানা রহস্যের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম আমি জানি না। আমরা চেরাপুঞ্জি পার হয়ে অনেক দূর এগিয়ে এসেছি। চেরাপুঞ্জি থেকে শিলং প্রায় 16 ক্রোশ দূরে। সেই পথ মোটর গাড়িতে যাওয়া যায়, কিন্তু আমরা সে পথ ধরিনি, কারণ জানা পথ মানেই শত্রুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা বেশি। চারদিকে শুধু পাহাড়,
ছোট বড় মাঝারি, যেদিকে তাকাই কেবল পাহাড় আর পাহাড়। কোনো পাহাড়ের শৃঙ্গ হাতির সুরের মতো আকাশের দিকে উঠে গেছে। দূর থেকে কঠোর মনে হলেও কাছে এসে দেখি সবুজ ঘাসের নরম মখমলে ঢাকা। কোথাও ফুলে ভরা লতাকুঞ্জ, চুনি পান্না হীরের মতো রং। কোথাও ছোট ছোট ঝর্ণা ঝিরঝির করে গাইছে ঘুম পাড়ানির গান। কোথাও গভীর খাদ, তার ভেতরে ডালচিনির গাছ আর লতা পাতার জঙ্গল। প্রতি পদে ভয়, এই বুঝি পাপসকে অতলে তলিয়ে যাই। সবচেয়ে বেশি চোখে পড়লো সরল গাছ, মাটি থেকে সোজা উঠে গেছে আকাশ ছুঁতে। মনে হয় পুরো পাহাড় যেন ওদের দখলে। এখানে এসে একটা বিষয় নিশ্চিন্ত হয়েছি, করালি বা তার দলের আর কোনো চিহ্ন নেই। আমরা যে এমন অপথ ধরবো তারা নিশ্চয়ই কল্পনাও করেনি। হয়তো এখনো শিলং শহরে বসে আমাদের খুঁজছে। কেমন জব্দ। আজ বিমল দুটো বুনো মোরগ শিকার করেছে। ভাবছিলাম রাতে খাবারে ওই মাংস কেমন জমবে। পশ্চিম আকাশে সিঁদুর ছড়িয়ে সূর্য ডুবে গেল। বিমল, উফ, সারাদিন পথ চলে পা টাটে উঠেছে ভাই। উফ, খিদেও পেয়েছে খুব। আজকের মতো বিশ্রাম করা যাক না? কেন কুমার, চারদিকে দৃশ্য কি ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে না আবার? এত ভালো লাগছে যে দেখে স্বাদ মেটে না। কিন্তু এই মুহূর্তে গরম মোরগের মাংস আরো ভালো লাগে ভাই। কথা বলতে বলতে আমরা একটা ছোট ঝর্ণার কাছে এলাম। তার পাশেই পাহাড়ের বুকে এক বিশাল গুহা। বাহ, এ তো দারুণ আশয়। আজ রাতটা তাহলে এই গোয়াতেই কাটবে। এই যে রাঙড়ি, মালপত্রগুলো নামাও। গুহাটা বেশ বড়, আমাদের আরো 4-5 জন হলেও অসুবিধা হতো না। খোকা বাবু, রান্না শুরু করি? দাঁড়াও দাঁড়াও, আগুনের জন্য ভাবতে হবে না। দাঁড়াও, আমি একটা মজা দেখাচ্ছি। খানিক পর বিমল একরাশ কাঠ নিয়ে ফিরল। এতে আবার কি মজা? বিমল শুকনো পাতায় আগুন ধরালো, তারপর কাঠটা আগুনে ধরাতেই টপ করে জ্বলে উঠল, একেবারে মশালের মতো। বাহ, এটা কি কাঠ বিমল? এ হচ্ছে সরল কাঠ। এতে তেলের মতন একটা রস আছে, যার কারণে এমন সুন্দরভাবে জ্বলে। এর আরেক নাম আছে, বুঝলে, ধূপ কাষ্ঠ। রামহরি সেই কাঠেই উনুন ধরিয়ে মোরগের মাংস চড়ালো। আমি আর বিমল গুহার ধারে বসে গল্প করতে লাগলাম। বাঘাও সমানে বসে লেজ নাড়ছে। তার চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে মোরগের মাংসের প্রতি তার লোভ আমাদের চেয়ে কম নয়। সন্ধ্যা পেরিয়ে গেছে। একটা পাহাড়ের আড়াল থেকে আধখানা চাঁদ উঁকি মারছে। সেই আবছা জ্যোৎস্নায় পাহাড়, বন আর ঝর্ণাকে অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল স্বপ্নের রাজ্যে বাস করছি। আচ্ছা কুমার, তুমি কি ভূতে বিশ্বাস করো? কেন বলো দেখি? এই ঘাসিয়াদের মধ্যে অনেকে ভূতকে দেবতার মতন পুজো করে। ভূতকে খুশি রাখতে মোরগ আর ডিম বলি দেয়। যে দেশে ভূতের এত ভক্ত, সেখানে ভূতের সংখ্যাও নিশ্চয়ই কম নয়, কি বলো? না, আমি ভূত মানি না। কেন?
কারণ আমি কখনো ভূত দেখিনি। তুমি দেখেছো নাকি? না, আমি বিশ্বাস করি না। তবে যতই বলি ভূত মানি না, তবু বিমলের মুখে বিভিন্ন ভূতের ঘটনা শুনতে শুনতে আমার গায়ে কাঁটা দিতে লাগলো। বিমলের গল্প শুনে আমার বুকটা কেন ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো। গুহার বাইরে তাকাতেও ভরসা হচ্ছিল না। কে জানে, ঝোপের আড়ালে হয়তো কোনো পিটকুটের চেহারা রোদ পেতে আছে। এই যে কি ব্যাপার, হ্যাঁ? তোমার ভয় করছে নাকি? মানে তা একটু করছে বই কি। কেন এনা বললে? তুমি নাকি ভূতে মানো না? আগে মানলাম না, তবে এখন আর সে কথা জোর দিয়ে বলতে পারছি না ভাই। আরে দূর, ভূতের গল্প সব গাঁজাখড়ি। পাছে লোক বিশ্বাস না করে তাই সবাই বলে সত্যি ঘটনা। তবু আবার মন মানল না। বিমলকে কিছুতেই কাঠ ছাড়া হতে দিলাম না। রাম পাখির মাংস ভয়ে ঠিক মতো খেতে পারলাম না। দেখো, এই আগুন পেরিয়ে কোনো জীবজন্তু এদিকে আসতে পারবে না, তাই এখন ঘুমাও। আমি আগে পাহারা দেব, তারপর দেবে তুমি, আর তারপর রামহরি। এবার ঘুমাও। আমিও রামহরি শুয়ে পড়লাম। মাঝরাতে বিমল আমাকে ঝাঁকিয়ে তুলল। কুমার, কুমার ওঠো, কুমার ওঠো ওঠো, এবার তোমার পালা। শীতের রাতে লেপ ছাড়তে যে প্রাণ যায়, তবু উঠতে হলো। আগুনে আরো কাঠ দিল। বন্দুক কোলে নিয়ে গুহার দেয়াল ঘেঁষে বসলো। চাঁদ ডুবে গেছে, বাইরে শুধু অন্ধকার। পাহাড় নেই, গাছ নেই, সব গিলে খেয়েছে অন্ধকার। শুধু শোনা যাচ্ছে ঝর্ণার ঝরঝর, গাছের সরসর, আর লক্ষ ঝিঝির একঘেয়ে ডাক। হঠাৎ এক অদ্ভুত শব্দ, ঠিক যেন অনেকগুলো শিশু কাঁদছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। এতগুলো শিশুর কান্না এই গভীর বনে! অসম্ভব সব চিন্তা মাথায় ভিড় করলো। মনে হলো এই অঞ্চলের সব ভূত পেতনি বেরিয়ে গেছে, আর তাদের খোকারা বাপ মাকে না পেয়ে একসঙ্গে কাঁদছে। হঠাৎ ও কি! গুহার বাইরে অন্ধকারের ভেতর দুটো জ্বলন্ত কয়লার মতো চোখ এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। বুক আমার প্রায় থেমে গেল। এই চোখ ঠিক শ্মশানের পিশাচের মতো। ধীরে ধীরে চোখ দুটো আরো কাছে এলো। আর বসে থাকতে পারলাম না। ফক ফক করে কাঁপতে কাঁপতে বন্দুক তুললাম আর ঘোড়া টিপে দিল। সঙ্গে সঙ্গে চোখ দুটো নেমে গেল। এই কুমার, কি হলো? ব্যাপার কি? হ্যাঁ, পিশাচ! পিশাচ! পিশাচ? এখানে পিশাচ? হ্যাঁ, দুটো জ্বলন্ত চোখ নিয়ে আমার দিকে তাকিয়েছিল, তাই গুলি করেছি। বিমল বন্দুক কেড়ে নিল।
এক হাতে লণ্ঠন আর এক হাতে বন্দুক নিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো। না ভাই, কোনো কিচ্ছু নেই, বরঞ্চ ভূতের গল্প শুনে তোমার মাথা খারাপ হয়ে গেছে, ভুল দেখেছো। ওই শোনো, শুনতে পাচ্ছ? কোথায়? কি শুনবো? আরে ভূতেদের খোকারা কাঁদছে। রামহরি, তুমি শুনছো তো? হাসছো কেন? কি হাসির কথা? তোমার তোমার তুমি শহরের বাইরে কখনো পা দাওনি বলে এই অবস্থা। ওটা ভূতের খোকার কান্না নয়, বকের ছানার ডাক, বুঝলে? হ্যাঁ, বকের ছানা? হ্যাঁ, বকের ছানার ডাক। মনে হচ্ছে কাছেই কোনো গাছে বাসা করেছে। মনে রাখবে, এই বকের ছানার ডাক অনেকটাই কিন্তু মানুষের বাচ্চার কান্নার মতো, বুঝেছো? বেজায় অপ্রস্তুত হয়ে গেলাম। কিন্তু সেই জ্বলন্ত চোখ দুটো, ওটা কি তবে মিথ্যে? না, আমি ভুল দেখিনি। আমি দিব্যি করে বলতে পারি। তবু আর যতটা বোকা মনে গেছি, এই মুহূর্তে আর কিছু বলাই ভালো নয়। কিন্তু আমার মনে প্রশ্নটা থেকেই গেল, আমি আসলে কাকে দেখেছিলাম? পরদিন সকালে উঠে দেখি আর এক মুশকিল, রামহরির কম্প দিয়ে জ্বর এসেছে। কাজেই সেদিন আমাদের সেখানেই থেকে যেতে হলো। জ্বর গায়ে রামহরি তো আর পথ চলতে পারবে না। ক্রমাগত পথ চলতে চলতে আমাদের শরীরও বেশ কাহিল হয়ে পড়েছিল। তাই এই হঠাৎ পাওয়া ছুটিটা নেহাত মন্দ লাগলো না। সেদিনও বিমল দুটো পাখি মেরে আনলো, নিজেদের হাতেই রান্না সেরে নিল। কিন্তু সন্ধে নামতেই কাল রাতের সেই ভুতুড়ে ঘটনার কথা আবার মনে পড়ল। বিমল, কাল রাতে যে চোখ দুটো দেখেছিলাম, ওটা কি সত্যি? ওহো, আবার শুরু করলে? বউ বোকা, সবই তোমার মনের ভুল। সেদিনও সরল কাঠের আগুন জেলেই গুহার মুখ বন্ধ করে দিলুম। রামহরি অসুস্থ, তাই আজ পাহারার দায়িত্ব শুধু আমার আর বিমলের। প্রথম রাতে পাহারা দিল বিমল। গভীর রাতে সে আমায় ডেকে তুলল। আজও চাঁদ ডুবে গেছে। অন্ধকারের বুকের ভিতর থেকে শোনা যাচ্ছে ঝর্ণার ঝরঝর, পাতার মরমর, আর দূরে বকের ছানার কান্না। গুহার আগুন কমে আসছিল। আমি কাঠ ছুড়ে দিলুম আগুনে। হঠাৎ একটা শব্দ। গুহার বাইরে কে যেন শুকনো পাতা মারিয়ে হাঁটছে। প্রাণপণে তাকালুম, কিছুই দেখা গেল না। শব্দটাও থেমে গেল, কিন্তু বুকের ভেতর ঠিপ ঠিপ শুরু হলো। বাঘা গুটিসুটি মেরে ঘুমোচ্ছিল। আমি তাকে জাগালুম। সে উঠে হাই তুলল, তারপর আমার পাশে এসে বসলো। আমি তার গলা জড়িয়ে ধরতেই কিছুটা সাহস পেলাম। আবার সেই শব্দ,
বাঘা এবার কান খাড়া করলো, এক লাফে গুহার মুখে পৌঁছে গেল, কিন্তু আগুনের জন্য বাইরে যেতে পারলো না। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে গড়গড় করতে লাগলো। আর এবার কি ব্যাপার? হ্যাঁ? এই এই বাঘাটা এমন করছে কেন? বাইরে কে যেন ঘুরছে বিমল। হ্যাঁ, সে কি? ঠিক বলছো? বিমল বন্দুক তুলে নিল। তারপর ও কি, আবার সেই দুটো জ্বলন্ত চোখ অন্ধকারের ভেতরে কটমট করে আমাদের দিকে তাকিয়ে আছে। বিমল, বিমল দেখো, বিমল দেখো। কিন্তু আমি বলবার আগেই বিমল দেখেছে। সে কিচ্ছু বলল না, দুটো চোখের দিকে বন্দুক তাক করে স্থির হয়ে রইল। চোখ দুটো ধীরে ধীরে এগিয়ে আসছে, আরো কাছে, আরো। গুলির সঙ্গে সঙ্গে একটা ভীষণ গর্জন, তারপর সব চোখ, চোখ দুটো অদৃশ্য। আচ্ছা, কালো কি এই চোখ দুটি দেখেছিলে? ঠিক করে বলো তো। হ্যাঁ, এবার বিশ্বাস হলো তো? তা হয়েছে, কিন্তু এটা কিন্তু পিশাচ নয়, এটা বাঘের চোখ। বাঘ? হ্যাঁ, বাঘ। তাই আজ বাইরে যাওয়াটা ঠিক হবে না, কারণ আহত বাঘ খুব ভয়ঙ্কর। পরদিন সকালে উঠে দেখি বিমল ঠিকই বলেছিল। গুহার মুখ থেকে কিছু দূরে একটা বিশাল বাঘ পড়ে আছে, মরা। আমরা মেপে দেখলুম পুরো 6 হাত লম্বা। বিমলের নিশানা সত্যি আশ্চর্য। গুলিটা গিয়ে লেগেছে ঠিক কপালে। বিমল, তোমার টিপ সত্যি অসাধারণ। তখন বুঝলুম গত রাতে যাকে পিশাচ ভেবেছিলাম সে আসলে মৃত্যু হয়ে আমাদের সামনে দাঁড়িয়েছিল, আর বিমল এক গুলিতেই তাকে থামিয়ে দিল। সেদিন থেকে অন্ধকারকে আমি আর আগের মতো ভয় পাই না। তবু খাসিয়া পাহাড়ের বুকের ভিতর আরো কত ভয়ঙ্কর রহস্য অপেক্ষা করছিল তা তখনও জানতাম না। দিন দিনের পর রামহরির অসুখ সেরে গেল। আমাদের যাত্রাও আবার শুরু হলো। আবার আমরা পাহাড়ের পথ ধরে অজানা রহস্যের দিকে এগিয়ে চলল। আমি একটু এগিয়ে যাই ভাই, এছাড়া আজকে ঘোড়া কত জোগাড় করতে হবে, আজকে কিছু পেলে কিনা দেখি। বন্দুক কাঁধে নিয়ে বিমল হন হন করে এগিয়ে গেল। যেতে যেতে গান ধরলো, আগে চল, আগে চল ভাই, আগে চল, পড়ে থাকা মেছে, মরে থাকা মেছে, বেছে মরে কি বাপাল ভাই। সকালের রোদটা ভারী সুন্দর লাগছিল। মনে হচ্ছিল সারা পাহাড়ের বুকের উপর কে যেন কাঁচা সোনার আলো ঢেলে দিয়েছে। রঙিন বন ফুলগুলো মাথা নেড়ে যেন বলছে, আমাদের মনে রেখো। আমি ফুল তুলতে তুলতে পথ চলছিলাম। ছোট বাবু দেখুন। কি? মাটির দিকে তাকিয়ে বুক ঠান্ডা হয়ে গেল। পথের উপর একটা বন্দুক পড়ে আছে, বিমলের বন্দুক। বাঘা একটা জায়গা শুকছে, কুই কুই করছে। সেখানে গিয়ে দেখি রক্ত, তাজা রক্ত।
খোকাবাবু নিশ্চয়ই বিপদে পড়েছেন। আমার তাই মনে হচ্ছে এমনই, কিন্তু কি হয়েছে বলো তো? চুপ 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 চুপ, চেঁচিও না। আমার বিশ্বাস শত্রুর হাতে পড়েছে। তুমি ছুপে লুকিয়ে থাকো, বাঘাকেও ধরে রাখো, আমি একটু এগিয়ে দেখে আসছি। আরো একটু এগিয়ে, আবার রক্ত, তারপর একটা সরু পথ, দুলের ওপর টেনে নিয়ে যাওয়ার দাগ। আমি বুঝলাম বিমলকে এ পথেই নিয়ে গিয়েছে। হঠাৎ শুনি মানুষের গলা, চলে আসবে। আমি বন্দুক পরীক্ষা করলুম, দু ঘরেই গুলি করা। ঝোপের আড়াল দিয়ে সামনে এগিয়ে গেলুম। তারপর যা দেখলুম জীবনে ভুলব না। খোলা জমিতে জন ছয়েক লোক দাঁড়িয়ে, তাদের একজন করালি, আর খাদের ধারে রক্ত মাখা বিমল, হাত কোমর দড়িতে বাঁধা। বিমল, এখনো জবাব দাও। তোমার ব্যাগে বই নেই, কোথায় রেখেছ? হ্যাঁ, কোথায় রেখেছ? বিমল চুপ। শম্ভু, হবে 1 মিনিটের মধ্যে না বললে একে খাদে ফেলে দিও। 1000 ফুট নিচে পড়ে গুড়িয়ে যাবে, একটুকু চিহ্ন থাকবে না। বলো বলো, বই কোথায়? আমার বুকটা ধুকপুক করছে। কি করব? বেরিয়ে যাব? নিজের প্রকাশ করব? যকের তন থাক, প্রাণ আগে। আমি উঠে দাঁড়াবো, ঠিক তখনই পকেট বই পেলে তুমি কি আমায় ছেড়ে দেবে? নিশ্চয়। আমার জামার ভিতরে পকেটে দেখো। একটু পরেই পকেট বই বেরিয়ে এলো। তার মুখে পৈশাচিক হাসি ফুটল। কিন্তু আমি জানি ওর ভেতর আসল ঠিকানা নেই। বিমল আগেই মুছে দিয়েছে। তোমার যা চাই তা পেয়েছো। এবার আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো বই কি, শত্রু শেষ রাখবো না। শম্ভু, একে নিশ্চিন্তপুরে পাঠিয়ে দাও। করালি শয়তান, তুমি! শম্ভু বিমলকে টেনে নিয়ে গেল খাদের ধারে। তারপর এক ঠেলা, বিমলের দেহ নিচে অদৃশ্য হয়ে গেল। আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। মাথা ঘুরছে, দাঁড়াতে পারছিলাম না। তুই শুনতে পেলুম তারপর সব অন্ধকার। শেষ হলো আমাদের আজকের গল্প জকের ধনের দ্বিতীয় পর্ব। রচনায় হেমেন্দ্র কুমার রায়। বিমল ও কুমারের প্রধান দুটি চরিত্রে যথাক্রমে দেবশঙ্কর ও সায়ক, করালি ও জকের চরিত্রে সায়ন দেব, অন্যান্য চরিত্রে আশিস, নীলাঞ্জন, রোহিত, ভীষ্মায়ন ও মেঘলা। পাবলিসিটি ডিজাইন করেছে ভীষ্মায়ন, পোস্টার ডিজাইন আর মিউজিক করেছে ভঞ্জস আর্ট, এডিটিং আর ডিরেকশনে সায়ক। কেমন লাগলো জানাতে ভুলবেন না।
আপনাদের মহামূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। আজকে তাহলে আসি, আসবো আবার জকের ধ্বনির তৃতীয় এবং শেষ পর্ব নিয়ে। একসাথে করব গুপ্তধনের রহস্যভেদ। ততক্ষণ হাসতে থাকুন, রোমাঞ্চিত হতে থাকুন আর সুস্থ থাকুন, আর সঙ্গে থাকুন মজলিশি আড্ডার থেকে।